অর্থাৎ একজন বিনিয়োগকারী হিসেবে যে টার্মগুলো আপনার জানা একান্ত জরুরি, যা দেখে আপনি বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, সেই ভাইটাল টার্মগুলো এখানে আপনাদের সাথে আলোচনা করা হবে বা দেখানো হবে। প্রিয় দর্শক, আজকে আমরা স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। এর আগে আমি মারিকো লিমিটেডের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছিলাম এবং তখন আমি একটি কথা বলেছিলাম যে কমেন্টে যে কোম্পানিটির নাম বেশি আসবে পরবর্তীতে আমি সেই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসব। তারই ধারাবাহিকতায় যেহেতু মারিকো লিমিটেডের সেই অ্যানালাইসিস ভিডিওটিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কমেন্ট বেশি এসেছে, সেহেতু আমি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আজকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব এবং একই কথা বলছি যে এই ভিডিওর কমেন্ট বক্সে যে কোম্পানির নাম সবচেয়ে বেশি আসবে পরবর্তী ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও সেই কোম্পানির উপর আসবে। প্রিয় দর্শক, আরেকটি কথা বলে নেই, আমি শেয়ার মার্কেট সম্পর্কে আমি এই যে আপনাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও নিয়ে এসেছি এটি শুধুমাত্র আপনাদের শেখাবার জন্য। কোনো রকমের স্টক আমি আপনাদের রেকমেন্ড করছি না, আপনারা কোনটি কেনার জন্য আমি আপনাদের উদ্বুদ্ধ করছি না। শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, আপনি আপনার নিজের সিদ্ধান্ত আপনি নিজে গ্রহণ করবেন, প্রয়োজনে রেজিস্টার্ড কনসালটেন্টের সাথে পরামর্শ করবেন। এখানে লাভ লসের সম্পূর্ণ দায়িত্ব একান্ত আপনার। প্রিয় দর্শক, চলুন আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শুরু করি। তো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস খাতের লিডিং কোম্পানি এটি। তো আমরা যদি এটি সর্বশেষ দামটি দেখি 221 টাকা দাম রয়েছে। আমরা যদি এর মুভিং অ্যাভারেজটি দেখি 52 উইকের, তাহলে আমরা দেখতে পাবো যে এটি 198 টাকা থেকে 234 টাকার মধ্যে ওঠানামা করেছে। আর বর্তমান যে দামটি 221 টাকা, এটি 198 এবং 234-এর মাঝামাঝি একটি অবস্থানে রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা একটু এর ডিভিডেন্ড হিস্টোরিটা দেখব। 2024 সালে 110%, 2023 সালে 105% এবং 2022 সালে 100%। মোটামুটি 100%-এর কাছাকাছি বা একটু কম বেশি এটি ডিভিডেন্ড দিচ্ছে। মোটামুটি স্টেবল একটি ডিভিডেন্ড হিস্টোরি রয়েছে। আমরা যদি বোনাস হিস্টোরি দেখি, এটি 2020 সালে সর্বশেষ 5% বোনাস দিয়েছে, স্টক বোনাস দিয়েছিল, তারপরে আর কোনো বোনাস আমরা দেখতে পাচ্ছি না। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যদি আমরা দেখি, তাহলে 1,15,019 মিলিয়ন টাকা তাদের হাতে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে, যা মোটামুটি হেলদি একটি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। প্রিয় দর্শক, এবার আমরা একটু এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটির দিকে লক্ষ্য করি। 2024 সালে স্পন্সর এবং ডিরেক্টর হোল্ডিং ছিল 35.46%, যেটি 2025 সালে সর্বশেষ কোয়ার্টারে বেড়ে দাঁড়িয়েছে 43.59%। এটি কিন্তু খুবই পজিটিভ একটি সাইন, অর্থাৎ ডিরেক্টরদের যে শেয়ার হোল্ডিং যে প্যাটার্ন, তাদের দখলে যে পরিমাণ শেয়ার আগে ছিল 2024 সালে, তার চেয়ে কিন্তু অনেকটাই তারা বাড়িয়েছে। এটি একটি সিগন্যাল দেয় আমাদেরকে যে ডিরেক্টর পক্ষ বা মালিক পক্ষের এই কোম্পানি সম্পর্কে একটি খুবই উচ্চ ধারণা রয়েছে এবং তারা আশাবাদী এই কোম্পানির বিজনেস সম্পর্কে। যেহেতু তারা আশাবাদী, সে কারণে তারা তাদের যে হোল্ডিংটি, সেই হোল্ডিংয়ের পরিমাণটি তারা বাড়িয়েছে। এটি খুবই একটি স্ট্রং সাইন। এরপরে আমরা যদি গভর্নমেন্ট হোল্ডিং দেখি, এখানে এই কোম্পানিতে কোনো গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং নেই। আমরা ইনস্টিটিউটগুলো প্রাতিষ্ঠানিক যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটি দেখি, 2024 সালে 15.13 থাকলেও 2025 সালের সর্বশেষ প্রান্তিকে 14.31, মাঝে 14.5 হলেও ইনস্টিটিউট পরবর্তীতে আবার তাদের হোল্ডিংয়ের সংখ্যা এটি কিন্তু বাড়িয়েছে। সুতরাং এটি খুব সামান্য একটু পরিবর্তন, আর এই পরিবর্তনে ঘাবড়াবার কিছু নেই, কারণ যেহেতু ডিরেক্টর বা স্পন্সর হোল্ডিংটা বাড়ছে, সেহেতু ইনস্টিটিউট কমালেও এটি নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই। আমরা যদি ফরেন হোল্ডিংটি দেখি, যেটি 2024 সালে ছিল 13.76% এবং সেটি কিন্তু সর্বশেষ প্রান্তিকে বেড়ে 15.24% হয়েছে 2025 সালে। এটি কিন্তু খুবই ভালো একটি সাইন, অর্থাৎ মালিক পক্ষ, ইনস্টিটিউট এবং ফরেন অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীরা সবাই কিন্তু এই কোম্পানির ব্যবসা সম্পর্কে আস্থা রাখছে। এটি আমরা এই ডাটা থেকে দেখতে পাচ্ছি। এটি খুবই ভালো একটি সাইন। আর পাবলিক হোল্ডিংয়ের পরিমাণ কমছে। 2024 সালে 35.65% থাকলেও সর্বশেষ প্রান্তিকে 2025 সালে 26.88% হয়েছে। আসলে এটি নিয়ে চিন্তিত হবার তেমন কিছু নেই। এবার আমরা একটু লোন দেখি। শর্ট টার্ম লোন যদি আমরা দেখি, 614 মিলিয়ন টাকা তাদের লোন রয়েছে শর্ট টার্ম লোন, এবং লং টার্ম লোন রয়েছে 814.54 কোটি টাকা, যেটি খুবই কম, সামান্য একটি লোন। এত বড় একটি কোম্পানির আসলে এই লোনটা
খুব বড় রকমের কোনো দায় এটা নয় বলেই আমার মনে হয়। এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। প্রিয় দর্শক, শেয়ার মার্কেটে আপনার পুঁজিকে নিরাপদে রেখে কিভাবে দীর্ঘমেয়াদে আপনি এখানে বিনিয়োগ করতে পারেন নিরাপদে, সেই কৌশল শেখানোর জন্য আমি একটি কোর্স তৈরি করেছি, সেটি হলো সেফ ইনভেস্টমেন্ট গাইডলাইন। তাছাড়াও শেয়ার মার্কেট এবং পার্সোনাল ফিনান্স বিষয়ে আমার একাধিক সার্ভিস রয়েছে। প্রিয় দর্শক, যদি আপনার মনে হয় যে শেয়ার মার্কেট এবং পার্সোনাল ফিনান্স বিষয়ে আমার পরামর্শ প্রয়োজন, তাহলে আপনি এই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, এবার আমরা একটু এর ইনকাম স্টেটমেন্টটা দেখব, অর্থাৎ ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো এবং রেশিওগুলো আমরা একটু দেখব সংক্ষেপে। একটি কথা বলে নেই, যেহেতু এটি একটি অ্যানালাইসিস ভিডিও, আপনাদেরকে মোটামুটি একটি ধারণা দেবার চেষ্টা করা হবে, কিন্তু সবগুলো টার্ম বিস্তারিত ব্যাখ্যা করা এখানে সম্ভব নয়, তাহলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। যে লম্বা ভিডিও আবার আপনারা দেখতে চাচ্ছেন না, আপনারা ধৈর্য হারিয়ে ফেলেন। সুতরাং আমরা মোটামুটি কোম্পানির হেলথ বোঝার জন্য যেটুকু প্রয়োজন, অর্থাৎ একজন বিনিয়োগকারী হিসেবে যে টার্মগুলো আপনার জানা একান্ত জরুরি, যা দেখে আপনি বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, সেই ভাইটাল টার্মগুলো এখানে আপনাদের সাথে আলোচনা করা হবে বা দেখানো হবে। প্রিয় দর্শক, আমরা যদি দেখি 2025 সালে আমরা রেভিনিউটা যদি দেখি, রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি ৭৫,৮৬০ কোটি টাকা আমরা রেভিনিউ দেখতে পাচ্ছি। আমরা যদি রেভিনিউ গ্রোথটা দেখি ৭৫,৮৬০ কোটি টাকা, যেটি তার আগের বছরে ৭০,১০১ কোটি টাকার চেয়ে অনেকটাই বেড়েছে আমাদের। এবং এই রেভিনিউ গ্রোথটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 17.34% রেভিনিউ গ্রোথ। তার আগের বছর ছিল 15.47%, তার আগে 5.40%, তার আগে 2022 সালে ছিল 13.60%। তো মোটামুটি রেভিনিউ গ্রোথটা কিন্তু আশাপ্রদ, অর্থাৎ এটি 17.34%, যেটি মোটামুটি একটি ভালো গ্রোথ। প্রিয় দর্শক, এবার আমরা একটু গ্রোস প্রফিটটা দেখব। গ্রোস প্রফিট যদি দেখতে পাই তাহলে 2025 সালে গ্রোস প্রফিট 34,113 কোটি টাকা, যেটি 2024 সালে ছিল 32,144 কোটি টাকা। তো এখানেও আমরা গ্রোস প্রফিটটাও বৃদ্ধি দেখতে পাচ্ছি। এর আগের 2024-এর তুলনায় গ্রোস প্রফিট বৃদ্ধি পেয়েছে, এটিও খুব ভালো একটি লক্ষণ। আমরা যদি অপারেটিং ইনকাম দেখি 2025 সালে 18,593 কোটি টাকা, এর আগের বছর ছিল 18,176 কোটি টাকা। অপারেটিং ইনকাম এটি সামান্য কিছুটা বৃদ্ধি পেয়েছে, খুব বেশি এখানে বৃদ্ধি পায়নি। এবার আমরা এই কোম্পানির নেট ইনকামটি দেখব। নেট ইনকাম 25,503 কোটি টাকা 2025 সালে, যেটি 2024 সালে 20,926 কোটি টাকা এবং 2023 সালে ছিল 18,980 কোটি টাকা। তো নেট ইনকামটি কিন্তু ক্রমাগত বাড়ছে, যেটি খুবই গভীরভাবে আমাদেরকে দেখতে হবে যে একটি কোম্পানির আয়টা বৃদ্ধি পাচ্ছে কিনা। এক্ষেত্রে আমরা নেট ইনকামটা যেহেতু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং নেট ইনকাম গ্রোথটা যদি আমরা দেখি, এটি 2025 সালে 16.13%, 2024 সালে 10.25%। তো মোটামুটি নেট ইনকাম গ্রোথটি কিন্তু মোটামুটি ভালো এবং এটিতে নেগেটিভ কোনো সাইন আমরা দেখতে পাচ্ছি না। নেট ইনকাম গ্রোথটিকে আমাদের কাছে ভালোই মনে হচ্ছে। এবার যদি আমরা ইপিএস দেখি, বেসিক ইপিএসটি যদি আমরা দেখি 26.51 টাকা, অর্থাৎ 26 টাকা 51 পয়সা 2025 সালের ইপিএস, এবং 2024 সালে 23.61 টাকা ছিল, যেটি 2023 সালে ছিল 21.41 টাকা। মোটামুটি ইপিএসেও গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, স্টেবল ইপিএস দেখতে পাচ্ছি এবং ইপিএস বৃদ্ধি পাচ্ছে, এটি খুবই ভালো একটি লক্ষণ। ইপিএস গ্রোথটা আমরা যদি দেখি 16.13%, অর্থাৎ 2025 সালে, 2024 সালে 10.25%, মোটামুটি ভালো একটি ইপিএস গ্রোথ। ফ্রি ক্যাশ ফ্লো যদি আমরা দেখি, ফ্রি ক্যাশ ফ্লো আমরা দেখতে পাচ্ছি 8,193 কোটি টাকা, যেটি আগের বছর 14,348 কোটি টাকা ছিল। ফ্রি ক্যাশ ফ্লো কিছুটা কমেছে, এটি একটু সামান্য চিন্তার বিষয়, তবে খুব বেশি দুশ্চিন্তা করার এটি নিয়ে অন্যান্য যদি আমরা টার্মগুলোকে ভালো দেখতে পাই তাহলে এটি খুব বেশি সমস্যা তৈরি করবে না। তো ডিভিডেন্ড পার শেয়ার আমরা দেখতে পাচ্ছি 2025 সালে 11 টাকা এবং 2024 সালে 11 টাকা, 2023 সালে 10 টাকা, তার আগের বছর 10 টাকা 6 টাকা, মোটামুটি বৃদ্ধি পাচ্ছে। ডিভিডেন্ড সামান্য কিছু বৃদ্ধি পাচ্ছে, অন্তত কমছে না। ডিভিডেন্ড একটা স্টেবল ডিভিডেন্ড দিচ্ছে। ডিভিডেন্ডগুলো তো আমরা দেখতে পাচ্ছি 2024 এবং 2025 সালে 4.76% আছে। তো ডিভিডেন্ডটা মোটামুটি এই কোম্পানি স্টেবল একটি ডিভিডেন্ড দেয়। আমরা যদি প্রফিট মার্জিনটা একটু দেখি, এটা 30.98% এবং 29.85% ছিল 2024-এ, 2025-এ 30.98%। তো প্রফিট মার্জিনটি মোটামুটি একটি ভালো মার্জিন, এটি একটি হেলদি মার্জিন, প্রফিট মার্জিন।
এবার যদি আমরা একটু ইবিআইটিটা দেখি, অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইবিআইটি আমরা দেখতে পাচ্ছি 18,593 কোটি টাকা এবং তার আগের বছর অর্থাৎ 2024 সালে ছিল 18,176 কোটি টাকা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইবিআইটিও কিছুটা গ্রোথ হয়েছে আগের বছরের তুলনায়, তবে 2023 সালের তুলনায় কিন্তু এটি ভালো একটি গ্রোথ, যদিও 2024 এবং 25-এ কাছাকাছি রয়েছে। অন্তত নেগেটিভ কোনো সাইন আমরা এখানে দেখতে পাচ্ছি না, বেশ ভালো একটি ইবিআইটি কোম্পানির হাতে রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা একটু ব্যালেন্স শিটটা দেখব। ব্যালেন্স শিটের মূল যে টার্মগুলো যেগুলো আমাদের বোঝা দরকার সেগুলোই আমরা একটু দেখব। এখানে আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখতে পাই 2025 সালে 50,521 কোটি টাকা, যেটি 2024 সালে 52,013 কোটি টাকা ছিল, অর্থাৎ তার চেয়ে 2024-এর চেয়ে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট কিছুটা এখানে কমেছে। তো ক্যাশ গ্রোথটা আমরা যদি দেখতে পাই 2024 সালে 3.83% এবং 4.38% হচ্ছে 2025 সালে। আমরা যদি টোটাল কারেন্ট অ্যাসেটটি দেখি এই কোম্পানির, যেটি 74,238 কোটি টাকা আমরা দেখতে পাচ্ছি 2025 সালে, যেটি আগের বছরে 71,206 কোটি টাকার চেয়ে বেড়েছে। টোটাল অ্যাসেটের পরিমাণ তারা বেড়েছে, কারেন্ট অ্যাসেটের পরিমাণ বেড়েছে। আমরা যদি এবার টোটাল অ্যাসেটটা একটু দেখি কোম্পানির, টোটাল অ্যাসেট 2025 সালে 1,41,655 কোটি টাকা, যেটি তার আগের বছর ছিল 1,32,637 কোটি টাকা। তো এর আগের বছরের চেয়ে এবছর কিন্তু টোটাল অ্যাসেটের পরিমাণ এই কোম্পানিটির বৃদ্ধি পেয়েছে, এটি কিন্তু খুবই একটি ভালো লক্ষণ। দর্শক, এবার যদি আমরা কারেন্ট লায়াবিলিটি দেখি 6,127 কোটি টাকা আমাদের লায়াবিলিটি রয়েছে বর্তমানে, কারেন্ট লায়াবিলিটি অর্থাৎ যে লায়াবিলিটি বা দায়গুলো আমাদের এই কোম্পানির এক বছরের মধ্যে শোধ করতে হবে, সেটি হলো কারেন্ট লায়াবিলিটিস। এবার যদি আমরা টোটাল কারেন্ট অ্যাসেটের দিকে তাকাই, অ্যাসেট রয়েছে 74,238 কোটি টাকা, অর্থাৎ অ্যাসেটের চেয়েও খুব সামান্য পরিমাণে কারেন্ট লায়াবিলিটি রয়েছে কোম্পানির। সুতরাং দুশ্চিন্তা করার এখানে কোনো কারণ নেই, খুবই ভালো একটি পজিশনে রয়েছে। আর আমরা যদি টোটাল লায়াবিলিটি দেখি 6,964 কোটি টাকা টোটাল লায়াবিলিটি, কিন্তু বিপরীতে আমরা যদি টোটাল অ্যাসেটটা দেখি সেটি দেখতে পাবো 1,41,655 কোটি টাকা। অর্থাৎ এই কোম্পানির হাতে যে পরিমাণ অ্যাসেট রয়েছে তার তুলনায় তার দায় বা দেনা খুবই সামান্য, সুতরাং এটি খুবই একটি হেলদি ফিগার। লোন আমরা একটু আগে যেটি দেখে এসেছি 977 কোটি টাকা, খুবই সামান্য লোন রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এই কোম্পানিটির ব্যালেন্স শিটে যদি দেখতে পেলাম যে তার যে টোটাল অ্যাসেট রয়েছে তার তুলনায় তার দায় সামান্য কম, সুতরাং ব্যালেন্স শিটে নেগেটিভ কিছুই নেই এবং এখানে দুশ্চিন্তা করার তেমন কিছুই নেই। এবার আমরা এই কোম্পানির একটু ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখে আসি। প্রিয় দর্শক, আমরা যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখি আমরা দেখতে পাচ্ছি নেট ইনকাম আমাদের 23,503 কোটি টাকা, যেটি 31 মার্চ 2025 সালে ছিল। আর এর বিপরীতে যদি আমরা অন্য ফিগারগুলো একটু দেখার চেষ্টা করি, যে অপারেটিং ক্যাশ ফ্লো রয়েছে আমাদের 13,723 কোটি টাকা অপারেটিং ক্যাশ ফ্লো। তো এই অপারেটিং ক্যাশ ফ্লোতে কিছুটা ঘাটতি আমরা এবছর দেখতে পাচ্ছি, যে -3.31% ঘাটতি রয়েছে অপারেশন, অর্থাৎ নেগেটিভ দেখাচ্ছে। অপারেটিং ক্যাশ ফ্লো বিভিন্ন কারণে কমতে পারে, যেহেতু অন্যান্য তার যে ফান্ডামেন্টাল টার্মসগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি, সুতরাং আমরা মনে করছি যে এই কোম্পানিটি তার এই অপারেটিং ক্যাশ ফ্লোর যে ঘাটতি, এই ঘাটতিটা কিছুটা তারা কভার করে নিতে পারবে বলেই, যেহেতু একটি লিডিং কোম্পানি, তাই আশা করছি এটি তারা পুষিয়ে নিতে পারবে। এবার আমরা নেট ক্যাশ ফ্লো দেখি। নেট ক্যাশ ফ্লো রয়েছে এই কোম্পানির হাতে 2,120 কোটি টাকা, যেটি তার আগের বছর 1,919 কোটি টাকা, যেটি তার আগের বছরের তুলনায় এবছর কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে নেট ক্যাশ ফ্লো, এটি খুবই ভালো লক্ষণ। আমরা ফ্রি ক্যাশ ফ্লো যদি দেখি তাহলে সেটা দেখতে পাবো 8,193 কোটি টাকা, যেটি তার আগের বছরে 14,348 কোটি টাকা চেয়ে কিছুটা কম। এই ক্যাশ ফ্লো ঘাটতিটা আমরা একটু দেখতে পাচ্ছি, যেটি ফ্রি ক্যাশ ফ্লো যে গ্রোথ সেটিকে মাইনাস দেখাচ্ছে, -20% দেখাচ্ছে। বিভিন্ন কারণে ক্যাশ ফ্লো ঘাটতি হতে পারে, যদিও একটি কোম্পানির বিজনেসের মূল হচ্ছে তার ক্যাশ ফ্লো। তো এখানে আমরা ক্যাশ ফ্লোতে কিছুটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, তবে যেহেতু অন্যান্য টার্মগুলো আমরা শক্তিশালী দেখতে পাচ্ছি, সেহেতু আমরা মনে করছি যে, বা আমি ধারণা করছি যে এটি তারা রিকভার করে নেবে, এটি খুব বেশি সমস্যা তৈরি করতে পারবে না। যদিও ক্যাশ ফ্লোর ঘাটতি থাকাটা যে বা নেগেটিভ দেখানোটা এটি যে কোনো কোম্পানির জন্য একটু চিন্তার বিষয় বিনিয়োগকারীদের জন্য, তবে যেহেতু এটি একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি সেক্টরের লিডিং কোম্পানি এবং অন্যান্য টার্মগুলোকে স্ট্রং দেখাচ্ছে, এটি নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। এবার আমরা একটু রেশিওগুলো দেখব প্রিয় দর্শক।
মার্কেট ক্যাপিটালাইজেশন গ্রোথ যদি আমরা দেখতে পাচ্ছি 1.10% হারে এটি গ্রোথ, যদিও 2023 সালে কিছুটা নেগেটিভ ছিল, এখন আবার এটি পজিটিভ ধারায় ফিরে এসেছে। প্রিয় দর্শক, আমরা পি রেশিওটা যদি দেখি 8.36 হচ্ছে এর পি, এবং আগের বছর 8.93 ছিল, যার চেয়ে গত বছরের চেয়ে এই পি কিছুটা কমেছে, এটি একটু ভালো লক্ষণ। তো এই পিটা বোঝার জন্য আমরা একটু আরেকটা ডাটা বা তথ্য আমরা দেখব, সেটি হলো আমরা যেহেতু এই কোম্পানির পি হচ্ছে 8.03, ইন্ডাস্ট্রি পি রয়েছে 25.55, সুতরাং ইন্ডাস্ট্রি পি আপনারা জানেন যে পি রেশিওকে আপনাদেরকে পিআর বা ইন্ডাস্ট্রি অর্থাৎ ওই খাতের যে পি রয়েছে ওই সেক্টরের সেই পির সাথে তুলনা করে দেখতে হবে এটি কম না বেশি। যেহেতু আমরা ইন্ডাস্ট্রি পি দেখতে পাচ্ছি 25.55 আর এই কোম্পানির পি দেখতে পাচ্ছি 8.03, সেহেতু আমরা ধরে নিতে পারি যে সেক্টরের চেয়ে এর পি অনেকটাই কম রয়েছে, যেটি খুবই ভালো একটি সাইন। আমরা যদি প্রাইস টু বুক ভ্যালু রেশিও দেখি 1.46, মোটামুটি অ্যাকসেপ্টেবল একটি পিবি রেশিও। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি রেশিও হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। এই রেশিওটি যদি আমরা দেখি সেটি দেখতে পাচ্ছি 0.01%, অর্থাৎ একটি কোম্পানিতে বিনিয়োগ করতে গেলে এই ডেট টু ইকুইটি রেশিও অর্থাৎ কোম্পানিটির কী পরিমাণে লোন রয়েছে সেটি বোঝার জন্য আমরা এই রেশিওটির শরণাপন্ন হয়ে থাকি। এখানে দেখা যাচ্ছে খুবই সামান্য লোন, যেটি এই কোম্পানিটির একটি স্ট্রং সাইড। আমরা কুইক রেশিওটি একটু দেখি। কুইক রেশিও রয়েছে 9.53, অর্থাৎ কুইক রেশিওটি কিন্তু খুবই হেলদি কুইক রেশিও রয়েছে, অর্থাৎ খুব স্বল্প সময়ে তার যে দায় দেনা শোধ করতে হবে 2-3 মাসের মধ্যে, তার বিপরীতে তার অ্যাসেট রয়েছে। আমরা যদি কারেন্ট রেশিও দেখি সেটিও 12.12, খুবই হেলদি কারেন্ট রেশিও। সুতরাং ওই কিছুক্ষণ আগে যে আলাপ করেছিলাম যে ফ্রি ক্যাশ ফ্লো ঘাটতি থাকলেও তার হাতে কিন্তু পর্যাপ্ত টাকা রয়েছে চার্জের দায় দেনা এগুলো মোকাবেলা করার জন্য। এবার আমরা আর কিছু গুরুত্বপূর্ণ রেশিও দেখব। রিটার্ন অন ইকুইটি 18.33%, যেটি আগের বছর 17.36%-এর চেয়ে 2025-এ 1%-এর মতো বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, রিটার্ন অন ইকুইটি আমরা সাধারণত ধারণা করে থাকি যদি 15% হয় ধারাবাহিকভাবে, তাহলে আমরা সেই কোম্পানিটিকে আমরা সিলেক্ট করতে পারি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর ধারাবাহিক যদি আমরা আরওইটা দেখি রিটার্ন অন ইকুইটি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে 18%, 17%, মোটামুটি 15%-এর উপরে রয়েছে। খুবই স্ট্রং একটি আরওই, ভালো একটি আরওই বলতে হবে এটিকে। এবং রিটার্ন অন অ্যাসেট যদি আমরা দেখি 8.61%, 8.93%। এবার আমরা যদি একটু আরওসিটা দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, সেটিও 13%, এর আগের বছর 14% ছিল, তার আগের বছর 14% ছিল। যদিও সাম্প্রতিক সময় আরওসিটা কিছুটা কমেছে, এবং আমরা ধরে নিই যে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডটা 15% অন্তত হতে হবে। এখানে আমরা কিছুটা ঘাটতি দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, অন্যান্য যেহেতু আরওইটা মোটামুটি 15%-এর উপরে রয়েছে, আরওসিটা যদিও কিছুটা খানিকটা চিন্তার বিষয় যে 13% এটি, তবে আমার মনে হয় যেহেতু অন্যান্য টার্মগুলো আমরা পজিটিভ দেখতে পাচ্ছি বা স্ট্রং দেখতে পাচ্ছি, সেহেতু এটা মোটামুটি গ্রহণ করা যায় বলেই আমার মনে হয়। এবার আমরা একটু ডিভিডেন্ড ইল্ড যদি দেখি, ডিভিডেন্ড ইল্ড দেখতে পাচ্ছি 4.96%। খুব একটা হাই যে ডিভিডেন্ড ইল্ড তা আমি বলবো না, তবে মোটামুটি একটি ভালো ডিভিডেন্ড ইল্ড। এখানে যারা ডিভিডেন্ড পছন্দ করেন তারা এই কোম্পানিটিকে অনেকেই পছন্দ করেন বা এটিকে বাছাই করেন বলেই আমার কাছে তথ্য রয়েছে। আমরা যদি পে আউট রেশিওটি দেখি সেটি দেখতে পাচ্ছি 41.12%। প্রিয় দর্শক, এই পে আউট রেশিওটি মোটামুটি অ্যাকসেপ্টেবল, অর্থাৎ কোম্পানি তার সব টাকা সে বা তার যে টাকা রিজার্ভ বা সারপ্লাস তার হাতে রয়েছে তার অধিকাংশ টাকাই সে তার কাছে রেখে দিচ্ছে, অর্থাৎ 50%-এরও বেশি 60%-এর মতো তার কাছে রেখে দিচ্ছে। হয় এটি তার ডেভেলপমেন্ট বা ইনোভেশন, কোম্পানিকে এক্সপানশনের কাজে লাগাচ্ছে, অথবা অন্য কোনো অ্যাসেট ক্রয়ের কাজে লাগাচ্ছে। সবটা পে আউট রেশিওটি খুব যে হাই এটি আমি মনে করি না। আমি মনে করি এই ধরনের একটি কোম্পানির যে পে আউট রেশিও আরও হাই হওয়া উচিত, অর্থাৎ অন্তত 60-70% পে আউট রেশিও হওয়া উচিত। তো প্রিয় দর্শক, এই ছিল এসকোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়ে আমার মোটামুটি একটি সংক্ষিপ্ত অ্যানালাইসিস ভিডিও। অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদেরকে যে টার্মগুলো আপনাদের টাচ করা দরকার, অর্থাৎ জরুরি একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে, সেটুকুই আলোচনা করেছি। এর চেয়ে যদি দীর্ঘ আলোচনা আমি টার্মগুলো ভেঙে ভেঙে করতে যেতাম তাহলে অনেক লম্বা সময় লাগবে, এবং সেই ভিডিওর দীর্ঘ হওয়ার কারণে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে, আপনারা দেখতে চান না। সে কারণে আমি সংক্ষেপে এবং
এবং এইগুলো আপনি যদি মোটামুটি দেখতে পারেন যেগুলো আমি আলোচনা করলাম, তাহলেই আপনি একটি কোম্পানির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। প্রিয় দর্শক, শেষে আরেকটি কথা বলছি যে আমি আপনাদেরকে এই যে অ্যানালাইসিস ভিডিওটি দেখালাম, এটি কিন্তু কোনো স্টক রিকমেন্ডেশন নয়, এটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওর কমেন্ট বক্সে পরবর্তী যে কোম্পানির কমেন্টের সংখ্যা বেশি আসবে, পরবর্তীতে আমি সেই কোম্পানির অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসবো। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।